আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, মুসলমান মুসলমান ভাই ভাই, এবং কোরআনেও আল্লাহ বলেছেন মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। কিন্তু এখনকার পৃথিবীতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আসলে কতটা আছে? একই কিবলামুখী, একই কিতাবের অনুসারী, তবু আমরা বিভক্ত, মতের নামে, স্বার্থের নামে। কেউ সৌদির পতাকা তুলে গর্বিত হয়, কেউ ইরানের আদর্শে নিজেকে খুঁজে পায়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের পতাকা আসলে কি? মুসলমান হিসেবে আমরা কাকে কেন্দ্র করে দাঁড়াই? ভূ রাজনীতি না ইমান? ইসলামী বিশ্বের আজকের মানচিত্রটা আসলে তৈরি হয়েছে অনেক রাজনৈতিক বাস্তবতার ভিতর দিয়ে। সৌদি আরব ইসলামের জন্মভূমি, ইরান ইসলামী বিপ্লবের প্রতীক। দুই দেশই ইসলামের সেবার দাবি করে, কিন্তু পরস্পরকে সন্দেহের চোখে দেখে। আর ফিলিস্তিন এক রক্তাক্ত বাস্তবতার নাম, যেখানে মুসলিম জাতি এক হয়ে দাঁড়াতে ব্যর্থ। আমরা বাংলাদেশ থেকে মুসলিম বিশ্বের এই টানা পোড়ানগুলোকে আসলে কিভাবে দেখব? সৌদির অবস্থান, ইসরায়েলের উত্থান আর ফিলিস্তিনের সংগ্রামের মাঝে একজন বিশ্বাসী মুসলমানের হৃদয় কোথায় দাঁড়িয়ে আছে, সেটাই খোঁজার চেষ্টা করব বিশ্বাসী পডকাস্টের আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন ইসলামী গবেষক রহমতুল্লাহ রাজন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমাদের বিশ্বাসী পডকাস্টে আপনাকে স্বাগত। তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মুসলিম উম্মাহ বললেই যে কথাটা আমাদের মাথায় আসে খেলাফত, তাই শুরুতেই জানতে চাইব খেলাফত মানে কি? খিলাফত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, শাসনভার গ্রহণ করা। কিন্তু ইসলামী শরিয়াতে খিলাফত হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেটা কুরআন হাদিস অর্থাৎ শরিয়া ভিত্তিক, এবং ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হন তিনি মুসলমানদের কাছে মর্যাদার একটা প্রতীক হিসাবে উনি বিবেচিত হন। আমরা জানি মুসলিমরা একসময় একই খেলাফতের অধীনে ছিল, কিন্তু এখন সৌদি, পাকিস্তান, বাংলাদেশ, আমরা সব ভিন্ন ভিন্ন দেশ। কিন্তু এই যে বিভক্তি, এর শুরুটা আসলে কোথায়? শুরুটা বলতে গেলে আমাদেরকে একটু ভেতরের দিকে যেতে হবে, একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে যে আসলে এই বিভক্তির শুরুটা আসলে কোথা থেকে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর সমগ্র মুসলিম বিশ্ব এক ছিল। অর্থাৎ খোলাফায়ে রাশিদিনরা যে ৩০ বছর তারা ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেন। তারপরে আসে উমাইয়া শাসন। উমাইয়া শাসনের পরে ৭৫০ সালে আসে আব্বাসীয় শাসন। আব্বাসীয় শাসনের পর কিছুদিন মুসলমানরা একটু টালমাটাল অবস্থা থাকে। তারপরে প্রায় ১৫০০ শতকে উসমানীয় শাসনামল চলে আসে এবং তারা প্রায় ৪০০ বছর তারা একত্রিত থাকে এবং মুসলিম উম্মাহ তারা সবাই, আমরা সবাই মুসলমান, এই স্লোগানে তারা একত্রিত থাকে। এবং তারপরেই যখন তুরস্কের যিনি প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক, তিনি এই ইসলামী খেলাফত তিনি বিলুপ্ত ঘোষণা করেন এবং এটা হচ্ছে ১৯২৪ সালে। তারপর থেকেই এই মুসলিম সাম্রাজ্যগুলো বিভিন্ন সাম্রাজ্যে বিভক্ত হতে থাকে। তখন তারা আর একক শাসনাভারে তারা থাকে না। যদি আমরা বলতে চাই তাহলে মূলত আমরা এটাই বলবো যে শুরুটা হয়েছিল খোলাফায়ে রাশিদিন থেকে, তারপরে উমাইয়া শাসনামল, আব্বাসীয় শাসনামল, এবং তারপরে উসমানী শাসনামলের পর কামাল আতাতুর্কের এক ঘোষণার মাধ্যমে এই খিলাফতের পতন ঘটে। এই বিভক্তির শুরুটা আসলে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর, ওমর, উসমান এবং আলী, এই চারজন যাদেরকে আমরা খোলাফায়ে রাশেদা বা ন্যায়পরায়ণ খলিফাগণ বলে আমরা অভিহিত করি, এবং তারা প্রায় ৩০ বছর এই মুসলমানদেরকে তারা পরিচালনা করে, ইসলামী সাম্রাজ্য পরিচালনা করে, এবং তাদেরকে আমিরুল মোমিনিন বলা হতো। এবং তাদের সময়ে আপনি নিশ্চয়ই জানেন যে হযরত ওমরের সময়ে এই মুসলিম সাম্রাজ্য মদিনা থেকে বিস্তৃত হয়ে আফ্রিকা, ইন্দোনেশিয়া, আন্দালুস ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হতে শুরু করে খোলাফায়ে রাশেদার সময়কাল থেকেই। খোলাফায়ে রাশেদার পর খিলাফত কোন দিকে গেল? খোলাফায়ে রাশেদার পর ইসলামী শাসন কেন্দ্র মদিনা থেকে চলে আসলো দামেস্কে, এবং হযরত আলীর মৃত্যুর পর হযরত আলীর সময়কাল থেকেই মুসলমানদের ভিতরে বিভিন্ন রকম ঝামেলা শুরু হলো। আমরা জানি যে সেখানে সিফফিনের যুদ্ধ হলো, উসট্রের যুদ্ধ হলো, এরপর মুয়াবিয়া আসলো,
সেখানে হযরত আলীর ২ ছেলে হাসান হোসেনের কাহিনী আমরা জানি এবং তারপরে মুসলমানদের খেলাফতটা অনেকটা টালমাটাল একটা পজিশনে চলে গেল এবং সেখান থেকেই মূলত উমাইয়া রাজবংশের উত্থান এবং উমাইয়ারা যেটা করল সেটা হচ্ছে যে ইসলামী শাসন কেন্দ্রটা তারা মদিনা থেকে নিয়ে চলে আসলো দামেস্কে এবং উমাইয়াদের সময়ে তারা আমাদের এই খেলাফতটা বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ে এবং তারা আন্দালুসিয়া, স্পেন, তিউনিসিয়া থেকে শুরু করে মধ্য আফ্রিকার বিভিন্ন দেশে এই খিলাফতটাকে তারা বিস্তৃত করে এবং একসময় তাদেরও পতন হয়। তাদের পতনের পর কারা এলো শাসন ব্যবস্থায়? সেটা আবার একটা মজার ইতিহাস। ৭৫০ সালে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে উমাইয়া শাসনের পতন হয় এবং আব্বাসীয়রা তারা দামেস্ক থেকে ইসলামী শাসন কেন্দ্র তারা বাগদাদে নিয়ে চলে আসলো এবং বাগদাদ ছিল সেই সময়কার ইসলামী সভ্যতার তীর্থভূমি এবং সেই সময় ইসলামী শিক্ষা, ইসলামী সাহিত্য, বিজ্ঞান, দর্শন এগুলো আকাশচুম্বী উচ্চতায় চলে গিয়েছিল এবং আপনি নিশ্চয়ই জানেন যে আল বিরুনির কথা, আল খাওয়ারিজমির কথা, ইবনে সিনার কথা, যারা ছিল সেই সময়কার যুগ শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং সেই সময় শুধু সাম্রাজ্যের দিক থেকে না, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, দর্শন, ইতিহাস সব ক্ষেত্রে মুসলমানরা সারা পৃথিবীকে সে সময় ডমিনেট করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি, বিলাসিতা, প্রাদেশিক বিদ্রোহ বিভিন্ন কারণে এই আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং ১২৫৮ সালে মঙ্গোলরা আব্বাসীয় সাম্রাজ্য তারা আক্রমণ করে এবং ১২৫৮ সালে মঙ্গল সম্রাট হালাকু খানের মাধ্যমে এই সাম্রাজ্যের পতন ঘটে। ইসলামের এই যে প্রতিটি অধ্যায় অর্থাৎ সেই খিলাফত থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয় প্রত্যেকটা অধ্যায়েই তারা চেষ্টা করেছিল ইসলামকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং সেই ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা রেখেছিল। স্যার, এই যে বললেন খেলাফতের অধ্যায়, এই অধ্যায় শেষ হয় কোথায়? এই অধ্যায়টা শেষ হয় উসমানীয় খিলাফতের মাধ্যমে এবং উসমানীয় খিলাফত তারা রাজধানীটা নিয়ে চলে আসে তুরস্কে এবং সেই সময় অর্থাৎ প্রায় ১৫০০ শতাব্দী থেকে প্রায় ৬০০ বছর এই মুসলিম উম্মাহ তারা একক শাসনের অধীনে ছিল। এর ভেতরেই আ শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। অর্থাৎ ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ঠিক এই যুদ্ধের আগ মুহূর্তে আ আরব জাতীয়তাবাদটাকে উস্কে দেওয়া হয়। অর্থাৎ আগে ছিল আমরা সবাই মুসলমান, এই পরিচয়টাই আমাদের ছিল। কিন্তু এর ভেতরে যে জাতীয়তাবাদটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে মুসলমানের জায়গাটা দখল করে আমরা তুর্কি, আমরা আরব, আমরা পার্সিয়ান, এইভাবে মুসলমানদের ভিতরে একটা বিভক্তি টেনে আনা হয়। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা তারা জার্মানির পক্ষাবলম্বন করে এবং আপনি নিশ্চয়ই জানেন যে জার্মানীয়রা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। এই পরাজয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যেরও পতন ঘটে এবং সেই সময় তুরস্কের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আপনি জানেন যে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক, তিনি বিশ্বাস করতেন যে আমরা যদি ধর্মটাকে সব ক্ষেত্রে প্রাধান্য দিই তাহলে পশ্চিমা বিশ্ব যারা ডমিনেট করছে সেই জায়গা থেকে এই মুসলিম উম্মাটা পিছিয়ে যাবে। সেই চিন্তাভাবনা থেকেই পশ্চিমাদের সাথে তাল মেলানোর জন্যেই তিনি আনুষ্ঠানিকভাবে ১৯২৪ সালে তিনি এই খিলাফতের অর্থাৎ এই উসমানীয় খেলাফতের আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করেন এবং উসমানীয়রা যখন হেরে যায় তখন ইউরোপিয়ানরা তারা এই ইসলামী সাম্রাজ্যটাকে মানচিত্রের মাধ্যমে তারা দাগ দিয়ে কেটে কেটে সাম্রাজ্যগুলোকে তারা আলাদা করে ফেলে। এর মাধ্যমে একটা একক খিলাফতের বিলুপ্ত হয়ে অসংখ্য স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আজকে আমরা যে বিভিন্ন রাষ্ট্রগুলো দেখছি স্বাধীন রাষ্ট্র, মূলত সেই রাষ্ট্রগুলোর উত্থান সেই সময় থেকেই। তাহলে এরই মাধ্যমে ধর্মীয় ঐক্যের রাজনৈতিক পরাজয় ঘটে। ঠিক তাই। এবং ১৯১৬ সালে রাশিয়ার মধ্যস্থতায় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটা চুক্তি হয় যাকে বলা হচ্ছে সাইক্স-পিকো এগ্রিমেন্ট। এই চুক্তির ফলে কি হয় যে এই আরব ভূখণ্ড তারা কেউ চলে যায় ব্রিটেনের উপনিবেশ হিসাবে, কেউ চলে যায় ফ্রান্সের উপনিবেশ হিসাবে। এই সাইক্স-পিকো চুক্তিটা আসলে কি? সাইক্স-পিকো চুক্তিটা হচ্ছে যেটা আসলে মূলত ১৯১৬ সালে এটা হয় এবং এদের পক্ষভুক্ত দেশ হচ্ছে ২টা, যেটা আমি বললাম যে ফ্রান্স এবং ব্রিটেন। তো একজনের নাম হচ্ছে পিকো, আরেকজনের নাম হচ্ছে সাইক্স। এবং তারা যেটা করলো যে মধ্যপ্রাচ্যে উসমানীয় মানে প্রথম বিশ্বযুদ্ধের পর এই উসমানীয় খেলাফতকে তারা একদম
কলম এনে দাগ কেটে, মানচিত্রে দাগ কেটে তারা ভাগ করে নিল। ভাগ করে নেওয়ার ফলে যেটা হলো, যেটা বললাম, যে কোনো কোনো আরব দেশ যেমন জর্ডান, লেবানন, তারা চলে গেল একদিকে। তারপরে এখন যাদেরকে আমরা সৌদি আরব বলছি, সৌদি আরব, ইরান, এরা একদিকে চলে গেল। এবং ফিলিস্তিন, এখানেই ফিলিস্তিন প্রসঙ্গটা আসে, ফিলিস্তিন এবং আলজেরিয়া, এরা আরেকটা উপনিবেশে পরিণত হয়। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চুক্তির ফলে মুসলিম বিশ্বকে, এই মুসলিম উম্মাকে যে আলাদা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা শুরু হয় এই সাইক্স পিকো এগ্রিমেন্টের মাধ্যমে। আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই যে 1914 সালে কিন্তু বিশ্বযুদ্ধটা শুরু হয়, 18 সালে বিশ্বযুদ্ধটা শেষ হয়, এবং এই চুক্তিটা হয় কিন্তু 1916 সালে। এবং সেই সময় তারা ঠিক করে রেখেছিল যে মুসলিম বিশ্বকে তারা বিভক্তির একটা সীমারেখা তারা এঁকে দিবে, যার কারণে সেই সময় যারা মানচিত্রবিদ যারা ছিল, তারা একেবারে মানে কোনো রকম ধর্মীয় বা জাতিগত কোনো বিষয়কে বিবেচনা না করেই শুধুমাত্র মানচিত্র কেটে তারা এই আরব ভূখণ্ডকে তারা বিভিন্ন ছোট ছোট সাম্রাজ্যে তারা বিভক্ত করে ফেলে। আজকে আমরা যে বিভক্ত সাম্রাজ্যগুলো দেখছি, সেটা মূলত এই সাইক্স পিকো এগ্রিমেন্টেরই একটা ফল। এই যে স্যার আপনি মানচিত্র কেটে কেটে ভূখণ্ডের বিভক্তির কথা বললেন, তখন সৌদি, ইরান, ফিলিস্তিন এইগুলো কোন অবস্থায় ছিল? এটা বলার আগে আমি একটু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে আসি। যে যখন এই উসমানীয় খেলাফত যখন ভেঙে যায়, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমান যারা ছিল, এই অখণ্ডতা ভেঙে যেয়ে তারা খণ্ড খণ্ড হয়ে যাবে, এই বিষয়গুলো আসলে মুসলমানরা চিন্তাই করতে পারেনি। যদিও সেই সময় বাংলাদেশ নামে কোনো স্বতন্ত্র দেশের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ভারতীয় উপমহাদেশের অধীন ছিলাম। এবং সেই সময় এই উসমানীয় খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য খেলাফত আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল। এবং সেখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহ, তারা সবাই কিন্তু একত্রিত হয়েছিল এই খিলাফতটাকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু 1924 সালে এসে যেটা আমরা দেখলাম যে কামাল আতাতুর্ক যখন এই খিলাফতটাকে একদম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করলো, সেই বিলুপ্ত ঘোষণার ঢেউ এই উপমহাদেশে এসেও লাগে, এবং আস্তে আস্তে এটা একটা বিচ্ছিন্ন আন্দোলনে পরিণত হয়। তাহলে সৌদি আরবের জন্ম তো নিশ্চয়ই তখন হয়নি? সে সময় সৌদি আরব নামে কোনো দেশ ছিল না, এটা ছিল আরবীয় একটা উপদ্বীপ, যাকে আমরা ইংরেজিতে অ্যারাবিয়ান পেনিনসুলা নামে আমরা অভিহিত করি। তো 1916 সালে যখন সাইপিকো এগ্রিমেন্ট হলো, আমাদের মনে রাখতে হবে যে এই এগ্রিমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এগ্রিমেন্টের কারণেই এই আরব ভূখণ্ডটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই সময় আরব দেশটাকে মূলত এই আরবটাকে আমরা দেখছি, সেটা দুইটা ক্ষেত্রে বিভক্ত ছিল। একটাকে বলা হতো হেজাজ, যেটা আমাদের ধর্মীয় তীর্থস্থান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, কৈশোর, তার বেড়ে ওঠা, এবং এটা আমাদের মুসলমানদের আধ্যাত্মিক চেতনার একটা জায়গা, যেটাকে আমরা হেজাজ বলছি। আর নজদ ছিল সেই সময় একটা রুক্ষ মরুভূমি। এবং সেই সময় এই হেজাজকে শাসন করত হোসেন বিন আলী নামে একজন প্রশাসক। তখন ব্রিটিশরা তাকে প্রস্তাব দিল যে তুমি যদি ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, তাহলে আমরা তোমাকে একটা স্বাধীন আরব রাজা হিসেবে আমরা তোমাকে ঘোষণা করব, এবং এই রাজত্ব তুমিই করবা। এবং তাদের এই প্রলোভনে হুসাইন উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এবং তারা আরব জাতীয়তাবাদটাকে তখন উস্কে দেয়, এবং সে তখন স্বতন্ত্র একটা আরব ভূমি গড়ে তোলার জন্য উসমানীয়দের বিরুদ্ধতা অবলম্বন করে। একটা পর্যায়ে যখন সাইক্স পিকো যে গোপন এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট তার এই স্বপ্নকে ধূলিসাৎ করে। ঠিক আর এক অঞ্চলে, নজদ অর্থাৎ যে রুক্ষ অঞ্চল, সেই জায়গায় আব্দুল আজিজ বিন সৌদ নামে একজন ব্যক্তি, যিনি 1902 সালে এখানে ওহাবি মতবাদ প্রথমে প্রতিষ্ঠা করতে শুরু করেন, এবং আস্তে আস্তে এই ওহাবি মতবাদটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে তাদের উত্থান হয়। এবং 1932 সালে তিনি কিংডম অফ সৌদি আরবিয়া নামে, অর্থাৎ আরব প্রজাতন্ত্র নামে আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, সেই বংশের উনি উদ্ভব ঘটান। তো ইবনে সৌদ যেটা করলেন, উনি দেখলেন যে এই হেজাজ এবং নজদ, এই দুইটা অঞ্চলের সবার মতামত নিয়ে তার এই রাজত্বটাকে স্টাবলিশ করতে হবে, এটাকে একটা স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে তিনি কিছু রাজনৈতিক কৌশল অবলম্বন করলেন।
তিনি চিন্তা করলেন যে শুধু ধর্ম নিয়ে থাকলে হবে না, পাশাপাশি যারা পশ্চিমা যারা আছে তাদের সাথেও আমার একটা সুন্দর সম্পর্ক মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে তিনি সেই সময় ব্রিটেন এবং আমেরিকাকে তিনি অনুসরণ করেন এবং তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেন এবং এর মাধ্যমে সৌদি আরব, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সৌদি আরব, তাদের একটা রাজনৈতিক একটা স্থিতিশীলতা সেখানে তৈরি হয়। তো সেই সময়টাতে ইরানের কি ধরনের পরিস্থিতি ছিল? আসলে তখন ইরান নামে কোনো দেশ ছিল না। তখন দেশটার নাম ছিল পারস্য এবং তখন শাহ, আমরা যাদেরকে বলি শাহ রাজবংশ, আহমেদ শাহ কাইজার নামে একজন তখন এই পারস্য শাসন করত। পরে 1907 সালে একটা কনভেনশন হয়, অ্যাংলো ইউরোপিয়ান কনভেনশন। সেই কনভেনশনের মাধ্যমে ইরানটাকে 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, যার মাধ্যমে ইরানটা মূলত একটু বিভক্ত হয়ে যায়। এবং আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে ইরান কিন্তু কোনো যুদ্ধের পার্ট ছিল না, তারা যুদ্ধে অংশ নেয়নি। কিন্তু ইরানের এই ভূমিটাকে সেই সময় ব্রিটেন ব্যবহার করেছে, ফ্রান্স ব্যবহার করেছে এবং এই ব্যবহার করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে দেশটা কার্যত অবরুদ্ধ ছিল। তারা যুদ্ধের অংশ ছিল না, কিন্তু তারা ব্যবহৃত হয়েছিল। এবং 1921 সালে আমরা যে দেখলাম যে পাহলভি, আহমেদ রেজা পাহলভি, উনি এই পারস্যটাকে দখল করেন এবং 1925 সালে পারস্য থেকে নামকরণ করা হয় ইরান। এই যে নতুন নামকরণে জন্ম নেওয়া ইরান, তাদের উপর পশ্চিমাদের প্রভাব কি সৌদি আরবের মতোই ছিল? না, একদমই না। ইরানে পশ্চিমা প্রভাবটা অনেক বেশি ছিল, খুবই প্রবল ছিল। তারা চিন্তা ভাবনায় তারা পশ্চিমাদেরকে অনুসরণ করত, তাদের চলন বলন কথন সবই ছিল পশ্চিমা ধাঁচের। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইরান মধ্যপ্রাচ্যের একটা দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু একটা অনারব দেশ ছিল এবং ইসলামের যে মূল ঐতিহ্য সেই ঐতিহ্যকে তারা ধারণ করত না, যেহেতু তারা শিয়া অধ্যুষিত একটা অঞ্চল ছিল। অর্থাৎ সৌদি আরব এবং সেই কেন্দ্রিক, অর্থাৎ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে অন্য দেশগুলো যে সুন্নি মতাবলম্বী, শিয়ারা ছিল তার বিপরীত, তারা ছিল শিয়া মতাবলম্বী। যার কারণে ইসলামের যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচার থেকে তাদের কৃষ্টি কালচারটা একটু ছিল ওয়েস্টার্ন ধাঁচের, ওয়েস্টার্ন প্যাটার্নের, এবং তারা সবসময় ওয়েস্টার্ন সিভিলাইজেশনটাকে তারা অনুসরণ এবং অনুকরণ করত। আর ঠিক এই সময়টাতে ফিলিস্তিন এই গল্পটি এখানে চলে আসে এবং আপনি নিশ্চয়ই জানেন যে 1948 সালে ইসরায়েল যে রাষ্ট্রের তৈরি হয়, সেই রাষ্ট্রের সূচনা কিন্তু এই ঠিক এটার পরপরই শুরু হয়ে যায় যে ইউরোপ থেকে এই অঞ্চলে, অর্থাৎ এই ফিলিস্তিন যেটা মুসলমানদের একটা পুণ্যভূমি ছিল, সেই পুণ্যভূমিতে ইউরোপিয়ানদের, বিশেষ করে ইহুদিদের একটা অভিবাসন, একটা প্রক্রিয়া চলছিল এবং ফিলিস্তিন ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীন। তখন ইউরোপ থেকে কিছু ইহুদিকে তাদের পুনর্বাসনের নামে এখানে তাদেরকে বসতি স্থাপন করতে দেওয়া হয় এবং 1948 সালে সম্পূর্ণ স্বাধীন একটা মুসলিম রাষ্ট্র, যাকে সারা পৃথিবী ফিলিস্তিন হিসেবে চিনত, ঠিক সেই জায়গাতে তারা একটা স্বতন্ত্র আবাসভূমি গড়ে তোলে, যার নাম দেয় ইসরায়েল। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে মুসলমানদের আবাসভূমিকে নিশ্চিহ্ন করে যে ইসরায়েলের জন্ম, সেই ইসরায়েলকে আবার প্রথম স্বীকৃতি দেয় দুটো মুসলিম দেশ। খুব অবাক ব্যাপার না? আপনাকে জানা আছে যে কোন দুটি মুসলিম দেশ সেই সময় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল? তুরস্ক এবং ইরান। ঠিক ধরেছেন, তুরস্ক এবং ইরান। যে ইরান আজকে ইসরায়েলের সবচাইতে প্রধানতম শত্রু, তারাই কিন্তু সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আর এখানেই আসে আরব জাতীয়তাবাদ। আরব জাতীয়তাবাদের যে মতাদর্শের যে মূল যে স্লোগান, সেটা হচ্ছে যে আরব মাত্রই এক এবং অখণ্ড। এর কোর আইডিয়াটা কি ছিল? আরব জাতীয়তাবাদটা হলো একটা রাজনৈতিক এবং একটা সাংস্কৃতিক মতাদর্শ। তারা বিশ্বাস করত যে তাদের দেশ এক, তাদের জাতি এক, তারা ভাষা এক, সুতরাং তারা একটা অভিন্ন রাষ্ট্র গঠন করবে। অর্থাৎ তাদের এই জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল তাদের সংস্কৃতি, তাদের ধর্ম এবং তাদের ভাষা। এবং তারা মনে করত যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন তারা আরবীয় দেশগুলোর ভেতরই একটা, সুতরাং এই জায়গাটিতে যে ইসরায়েলের যে আধিপত্য, সেই আধিপত্যের এই বিষয়টা তারা স্বীকার করত না।
কিন্তু ইরান তো একটি অনারব দেশ ছিল, তারা কেন ইসরায়েলকে স্বীকৃতি দিল? আসলে ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল যেহেতু আহ, ইসরায়েলের সাথে পশ্চিমাদের একটা সুসম্পর্ক ছিল, অর্থাৎ তাদের একটা কৌশল হিসাবে তারা ইসরায়েলকে তাদের সাথে নিতে চেয়েছিল। আর ইরান যেহেতু একটা অনারব দেশ, সে আরবীয় দেশগুলোকে, বিশেষ করে আরব জাতীয়তাবাদকে তার আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে একটা হুমকি মনে করেছিল। এই দুই কারণে ইরান সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তুরস্কের ক্ষেত্রে ব্যাপারটা প্রায় কাছাকাছি একই রকম। এবং সে সময় আহ, তুরস্কও, এই যে তুর্কি যারা, তারাও এই আরব এই জাতীয়তাবাদকে তারা ভয় পাচ্ছিল। এবং সেই ক্ষেত্রে একইভাবে ইরান যেভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তুরস্কও স্বীকৃতি দেয়। কিন্তু কামাল আতাতুর্কের এই ডিক্লারেশনের ফলে, যে খিলাফতের যে বিলুপ্তি, এই ঘোষণার ফলে ইরান এবং তুর্কি তারা দুজনই আরবীয় আগ্রাসন থেকে তারা বেঁচে যায়। এবং যারা আরব জাতীয়তাবাদে যারা বিশ্বাসী ছিল, তারাও মনোযোগ দেয় তাদের নিজ নিজ সাম্রাজ্যকে গোছাতে। তাহলে এমনটা কি বলা যায় যে মানচিত্র আমাদের মুসলিম বিশ্বের অনেক কিছু বদলে দিয়েছে? হ্যাঁ, মানচিত্রের এই লাল দাগ মুসলিম বিশ্বের অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। আমরা যদি দেখি যে উসমানীয় সাম্রাজ্যের অধীনে প্রায় অর্ধ পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণাধীনে ছিল। একজনই রাজা, একটাই শাসন ব্যবস্থা। কিন্তু যখন এই খেলাফত বিলুপ্ত হলো, এই বিলুপ্তের ফলে কি হলো? বিভিন্ন ছোট ছোট রাজ্যে তারা বিভক্ত হয়ে গেল। এবং এই সাইক্স পিকো চুক্তি শুধু এই খিলাফতের অখণ্ডতাকেই তারা খণ্ড খণ্ড করেনি, বরং তারা মুসলমানদের ইতিহাস, তাদের ঐতিহ্য সবগুলোকেই তারা বিচ্ছিন্ন করে ফেলেছিল। যে আরব ছিল এক, যাদের ভাষা এক, যাদের ঐতিহ্য এক, তাদের এই বিচ্ছিন্ন হওয়ার ফলে কি হলো? যে এই যে আমাদের আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে আমাদের সৌদি আরব, ইরান, পাকিস্তান, এরাও তো এই ওসমানীয় খেলাফতের সময় তারা অখণ্ড একটা দেশ ছিল, একটা মুসলিম সাম্রাজ্য ছিল। কিন্তু যখন আরব জাতীয়তাবাদকে উস্কে দেওয়া হলো, তখন তারাও বিচ্ছিন্ন হয়ে গেল। এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাদের মানচিত্র বদলে গেল। মানচিত্র বদলে যাওয়ার কারণে তাদের ইতিহাস, ঐতিহ্য থেকে শুরু করে সব কিছুই আস্তে আস্তে বদলে যেতে লাগলো। এখন আমরা শুধু কিবলায় এক, মানচিত্রে ভিন্ন। ঠিক তাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই ভাই। এখন ভাইয়ের চেয়ে আমাদের বেশি সম্পর্ক হলো যে আমরা এখন হয়ে গেছি প্রতিবেশী। আমাদের মানচিত্র এক, কিবলা এক, কিন্তু এই মানচিত্রই আজকে বিচ্ছিন্ন করে ভাই থেকে আমাদের প্রতিবেশীতে রূপান্তরিত করেছে। স্যার, এখন আবার একটু সৌদি আরবে ফিরে আসি। সৌদি আরব তো ইসলামের কেন্দ্র বা হৃদয়ভূমি আমরা বলতে পারি, কিন্তু এটা তো পাশাপাশি একটা রাজনৈতিক শক্তিও। এই মুসলিম বিশ্বে সৌদি আরবের ভূমিকা আসলে কি, আমরা কিভাবে দেখব? সৌদি আরব ইসলামের হৃদয়ভূমি বলার চাইতে আমরা এইটা বলতে পারি যে মক্কা মদিনা হলো ইসলামের হৃদয়ভূমি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু যেখানে শৈশব কৈশোর কেটে গেছে, যেখানে খুলাফায়ে রাশিদিনরা তাদের রাজত্ব করেছেন, সেই জায়গাটা হচ্ছে আমাদের আমাদের মুসলমানদের একটা আবেগের জায়গা। আমরা প্রতি বছর সেখানে হজ উমরা করতে যাই। একথা বলার অপেক্ষা রাখে না যে সৌদি আরব এই মক্কা মদিনার কেয়ারটেকার হিসেবে এখানে সে তার দায়িত্ব পালন করছে, এবং এই জন্য সে বিলিয়নস অফ ডলারও সে ইনভেস্ট করছে। কিন্তু তাদের ভেতরকার যে রাজনীতি, সেটা কিন্তু একটু আলাদা। দেখুন, উসমানীয় সাম্রাজ্যের পতনের পর সৌদি আরব একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো একটি অবস্থা। বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠল, এবং মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আহ, বিভিন্ন রাষ্ট্র গড়ে উঠল। এবং ঠিক সেই সময় ইবনে সৌদ এই প্রসঙ্গটা চলে আসে। ইবনে সৌদ ছিল সেখানে ওয়াহাবি আন্দোলনের একজন প্রবক্তা, এবং এই আন্দোলনটা এক পর্যায়ে রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে। এবং 1902 সাল থেকে উনি বিভিন্ন অঞ্চল দখল করতে থাকেন, এবং 1932 সালে তিনি তার নিজের নামে কিংডম অফ সৌদি আরবিয়া উনি ডিক্লেয়ার করেন, এবং মূলত ওনার নামেই আজকের এই সৌদি আরব। কিন্তু মহান আল্লাহ তাদেরকে একটা উপহার দিয়েছিলেন, যে উপহারটা পাওয়ার পর গোটা সৌদি আরবের দৃশ্যপটটা বদলে যায়। কি সেই উপহার? তেল। 1938 সালে যখন তেল আবিষ্কার হলো, তখন
এই সৌদি আরবের যে রাজনীতি এবং ধর্ম, এই দুইটাকে আর একত্রিত করে রাখা গেল না। তেলের কারণে আমেরিকার সঙ্গে সৌদি আরবের একটা কৌশলগত মিত্রতা গড়ে ওঠে, যা আজও টিকে আছে। পশ্চিমাদের কাছে তেল বেচে পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর একটি হয়ে যায় সৌদি আরব। একদিকে তারা মক্কা মদিনার সেবক, অন্যদিকে পশ্চিমের নির্ভরযোগ্য মিত্র। আসলে এই দ্বৈত ভূমিকা থেকে সৌদি আরবকে বুঝতে গেলে এক সৌদির দুই ধরনের রূপ দেখা যায়। একদিকে বিশ্বের সব মুসলমানদের আশা ভরসা রক্ষা করার বোঝা বহনকারী সৌদি, অন্যদিকে তেলকেন্দ্রিক ভূ রাজনীতিতে টিকে থাকার লড়াই। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের এই তেলকেন্দ্রিক যে রাজনীতি, 1938 সালে সৌদি আরবে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়। তারপর থেকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পশ্চিমা দেশগুলোতেও সৌদি আরবের গুরুত্বটা আস্তে আস্তে বেড়ে যায়। একদিকে সৌদি আরব যেমন আমাদের ধর্মীয় উত্তরাধিকার বহন করছে, পাশাপাশি এই অঞ্চলগুলো তার রাজনৈতিক শক্তিটাকেও সে এস্টাবলিশ করার চেষ্টা করছে পশ্চিমা শক্তির সাথে তাল মিলিয়ে। যে প্রশ্নটা এখন না করলেই না, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস, তিনি আসলে এখন কোন ধরনের সৌদি আরব করতে যাচ্ছেন? এমবিএস আসলে নতুন প্রজন্মের মানুষ। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইবনে সৌদ তেলের মাধ্যমে যে সৌদি আরবে ঢুকেছিল, এখন তারই উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই সৌদি থেকে বেরোতে চাচ্ছেন। 2017 সালে ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দেন ভিশন 2030, যেখানে বলা হয় সৌদি শুধু তেল নির্ভর থাকবে না, বরং প্রযুক্তি, পর্যটন, বিনিয়োগ, সংস্কৃতি সব ক্ষেত্রেই হবে উন্মুক্ত। আপনি নিশ্চয়ই দেখছেন যে আজকে রিয়াদে কনসার্ট হচ্ছে, মহিলারা গাড়ি চালাচ্ছে, সিনেমা হল খোলা হচ্ছে। এ যেন এক নতুন সৌদি, যেটা আগে কল্পনাও করা যেত না। এটা সত্য যে যুবরাজের কিছু কিছু পদক্ষেপের কারণে সৌদির ইসলামিক পিওরিটি বা রক্ষণশীলতা কিছুটা কমেছে। আসলে তথ্য প্রযুক্তির পৃথিবী এখন খুব বদলাচ্ছে। পশ্চিমাদেরকে প্রলুব্ধ করার জন্য এমবিএস চেষ্টা করছেন দুই পৃথিবীকে একসাথে ধরে রাখতে, একদিকে আধুনিক রাষ্ট্র, অপরদিকে ইসলামী ঐতিহ্যের। একটা কথা এখানে বলে রাখা ভালো যে এমবিএস কিন্তু সৌদি আরবের অফিসিয়াল লিডার নয়। তার বাবা বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ আল সৌদ হলেন অফিসিয়াল নেতা। এমবিএস তার উদারপন্থী আচরণের মাধ্যমে পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতা আদায় করে নিয়েছেন এবং নিজেকে ধীরে ধীরে সৌদি আরবের দ্য ফ্যাক্টো লিডার হিসাবে সারা বিশ্ব প্রতিষ্ঠিত করেছেন। তো রাজনৈতিকভাবে এমবিএস আসলে কতটা শক্তিশালী? রাজনৈতিকভাবে এমবিএস যথেষ্ট শক্তিশালী এবং তাকে বিবেচনা করা হয় এই শতকের সবচাইতে শক্তিশালী যুবরাজ। আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি আরব এখন শুধু ধর্মীয় কেন্দ্র নয়, একজন গ্লোবাল নেগোশিয়েটর। আর সম্প্রতি ভারত এবং সৌদির সম্পর্কও গভীর হচ্ছে। বিশেষ করে 2023 সালের G20 সামিটে সৌদি যোগ দেয় এবং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর প্রজেক্টে, এটা এক প্রকার চীনের বেল্ট ও রোডের পাল্টা উদ্যোগ, যেখানে ভারত, সৌদি, আমেরিকা, ইউরোপ ও সংযুক্ত আরব আমিরাত সবাই একই প্ল্যাটফর্মে এসেছে। আর এই করিডোরের একটা বিশেষ দিক হলো ভারতের আদানি গ্রুপ এখন ইসরায়েলের হাইফা বন্দরের মালিকানার অংশীদার। এই বন্দর হবে আইএমইসি এর মূল নোড, যেখান দিয়ে ভারতের পণ্য যাবে ভূমধ্যসাগরে আর সেখান থেকে ইউরোপে পৌঁছাবে সরাসরি। অর্থাৎ ভারত থেকে সৌদি, তারপর ইসরায়েলের হাইফা বন্দর, এই এক বিশাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানেই সৌদির ভূমিকাটা বেশ কৌশলগত। আর এর ভিতরেই ফিলিস্তিনের গল্পটা চলে আসে। সেটা কেমন? 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিগুলো সম্পন্ন হয়। পরবর্তীতে সুদান এবং মরক্কো এতে যোগ দেয়। ওমান এবং কাতারও ইসরায়েলের সাথে একটা আনঅফিসিয়াল সম্পর্ক রক্ষা করছে। কিন্তু সৌদি আরব কি করছে? সৌদি কেন এত চুপচাপ? সৌদি আরবের বর্তমানে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলের সার্বভৌমত্বকে সে স্বীকৃতিও দেয়নি, কিন্তু অভ্যন্তরীণভাবে এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সৌদি আরব এখন সরাসরি হস্তক্ষেপ কম করছে। এর পিছনে কিছু জটিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক কারণ রয়েছে। এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে সৌদি আরব মক্কা মদিনা নিয়ন্ত্রণের কারণে ইসলামী বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ।
তাই প্যালেস্টাইন ইস্যুতে সরাসরি সৌদি আরব কোনো ধর্মীয় এবং নৈতিক সমর্থন ওইভাবে তাদেরকে দিতে পারছে না। কিন্তু সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ সবসময় তারা করতে পারছে না, কারণ এতে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সাথে তার সম্পর্কটা কিছুটা জটিল হয়ে যেতে পারে। পাশাপাশি সৌদি আরব চাইছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে, যাতে প্রযুক্তি, নিরাপত্তা এবং অর্থনীতিতে সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ইরান এবং ইয়েমেন ইস্যুতে শক্তিশালী অবস্থান বজায় থাকে। সৌদি আরব ইসরায়েলের সাথে নিরাপত্তা এবং গোয়েন্দা বিষয়ক কিছু অঙ্গীকার রাখতে চায়, বিশেষ করে ইরান বিরোধী কৌশলে। এই কারণে তারা সরাসরি সংঘর্ষে নামছে না, কিন্তু আর্থ রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে তারা এই সমাধান প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে চাইছে। মোট কথা, সৌদি আরব বর্তমানে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কে নেই, কিন্তু ইসরায়েলি সার্বভৌমত্বকে তারা যেমন স্বীকৃতি দেয়নি, একইভাবে তারা অভ্যন্তরীণভাবে তারা ইসরায়েল বিরোধী একটা অবস্থান নিচ্ছে। 2023 সালে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি একত্রে একটা সম্ভাব্য নরমালাইজেশন ডিল নিয়ে আলোচনা করছিল, কিন্তু সেটা থেমে যায়। কিন্তু থেমে গেল কেন? ফিলিস্তিন প্রশ্ন। সৌদি বলছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক সম্ভব নয়। অর্থাৎ সৌদি এখন একটা ভারসাম্যের অবস্থায়, একদিকে পশ্চিমা চাপ আর অন্যদিকে মুসলিমদের আবেগ। ঠিক তাই। সৌদি এখন বুঝতে চেষ্টা করছে কিভাবে রাজনীতি এবং বিশ্বাস দুটোকে একসাথে ধরে রাখা যায়। তারা প্রকাশ্যে সম্পর্ক নষ্ট না করলেও নেপথ্যে যোগাযোগ, গোয়েন্দা সমন্বয়, এমনকি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও ইসরায়েলের সঙ্গে অনেক পরোক্ষ যোগাযোগ তারা করছে। কিন্তু কেন? উত্তর হলো ইরান। সৌদি আর ইরান দুজনই মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হতে চায়, দুজনই একে অপরের শত্রু। আবার যেই ইরান একসময় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, সে এখন তার সবচেয়ে বড় শত্রু। আর শত্রু আপনার বন্ধু, এটা এক ধরনের নীরব খেলা, যেখানে ইসলামী আবেগ আর ভূ রাজনীতি একই দাবার বোটে চলছে। আর সৌদি চেষ্টা করছে কিবলার মর্যাদা রক্ষা করেও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে। এসব খেলা থেকে ফিলিস্তিন আসলে কি পেল? ফিলিস্তিন এখান থেকে কিছুই পায়নি, বরং আরো হারিয়েছে। সৌদি যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছিল, ইরান তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা হামাসকে দিয়ে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা করে বসে। ওদিকে সৌদি আর ভারতের সাথে মিলে করিডোর তৈরির প্ল্যান তখনই কার্যকর হবে যখন আদানি গ্রুপের হাইফা সমুদ্র বন্দর নিরাপদে অপারেশনে থাকতে পারবে। উল্লেখ্য যে হাইফার গাজা একে অপরের সাথে সমুদ্র সীমা শেয়ার করে। সুতরাং ওই অঞ্চলে হামাসের একমাত্র পৃষ্ঠপোষক ইরান যতদিন হামাসের মাধ্যমে সক্রিয় থাকবে, ততদিন সৌদি, ভারত, ইসরায়েল আর ইউরোপের করিডোর নিরাপদ নয়। এখন এসব ডট যদি আপনি কানেক্ট করেন, তাহলে গাজার উপর ইসরায়েলের বর্বর হামলা আকস্মিক কোনো ঘটনা নয়, এবং এর প্রতিবাদে সৌদি আরব সহ আরব বিশ্বের চুপ থাকাটা শুধুমাত্র দুর্বলতা নয়। তার মানে ফিলিস্তিন বা গাজাকে নিয়ে এক ধরনের সওদা চলছে। ঠিক তাই। আজকের ফিলিস্তিন যেন এক আয়না। এই আয়নায় মুসলিম উম্মাহ তার বিশ্বাসের চেহারাই দেখতে পায়। আমরা যারা দূর থেকে দেখি, বাংলাদেশে বসে খবর শুনি, রাগ হয়, শেয়ার করি, আমরা আসলে এই পরিস্থিতিতে কি করতে পারি? আপনি যথার্থই বলেছেন। মানুষ হিসেবে আমাদের মনটা কাঁদে যখন আমরা দেখি যে ছোট ছোট বাচ্চারা অসহায়ভাবে তারা আর্তনাদ করছে, খাবারের জন্য ছোটাছুটি করছে। হাসপাতালে যখন আমরা বাচ্চাদের আহাজারি শুনি, তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়। আসলে এই প্রশ্নটা তো আমাদেরও। আমাদের কি কিছুই করার নেই? ফিলিস্তিনে যারা বসবাস করছে তারা আমাদেরই ভাই। আমরা যদি দেখি যে আমরা বিভিন্নভাবে তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি, আমাদের এই সহযোগিতাটা হয়তো সামান্যই, সেটা হয়তো খুব বেশি না, কিন্তু আমরা নিজেদের বিবেকের দায়বোধ থেকে তো আমরা মুক্তি পেতে পারি যদি আমরা তাদের জন্য কিছুটা হলেও করতে পারি। আপনি প্রশ্ন করতে পারেন, আসলে আমরা কি করতে পারি, কি করা উচিত? প্রথমেই বলতে হবে যে আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের জন্য আমরা দোয়া চাইতে পারি, আল্লাহ সাহায্য চাইতে পারি। বিভিন্ন এনজিও, বিভিন্ন মানবিক সংস্থা সেখানে ত্রাণ পাঠাচ্ছে, তারা তাদের জন্য খাদ্য, চিকিৎসা সামগ্রী সেগুলো পাঠাচ্ছে, আমরা তাকে সেখানে অংশগ্রহণ করতে পারি। আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ব্লগের মাধ্যমে বিভিন্নভাবে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে তাদের বিরুদ্ধে, তাদের প্রতি অন্যায় করা হচ্ছে।
সমগ্র বিশ্বের বিবেক যেন জাগ্রত হয় এবং আমরা বিশ্বাস করি এই ছোট ছোট প্রচেষ্টা হয়তো একদিন বৃহৎ একটা রূপ নেবে এবং আজকে এই যে মজলুম জনগণ, এই মজলুম জনপদ একদিন এখান থেকে মুক্তি পাবে। একদম। ইসলাম বলে পরিবর্তন শুরু হয় আমাদের অন্তরের ঐক্য থেকে। আর অন্তরের ঐক্য যদি না থাকে কোনো সংগঠন বা দেশের দ্বারা আসলে তা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকের এপিসোডে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। বিশ্বাসী পডকাস্টের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।